নমস্কার, আমি অঙ্কনা বেতাল, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয়। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সপ্তদশ শতকের মুসলমান কবি দৌলত কাজীর কবি ও কাব্য পরিচয়। বিষয়টিকে আলোচনার সুবিধার্থে আমরা কয়েকটি অংশে ভাগ করে নিয়েছি। এই অংশগুলোই হবে মূলত আমাদের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। যেমন লোরচন্দ্রানী ও সতী ময়না কাব্যের সাধারণ পরিচয়, দৌলত কাজীর সমাজ দেশকাল, এই কাব্য রচনার পৃষ্ঠপোষকের পরিচয়, কবির পরিচয়, কাব্যের রচনাকাল ও কাব্য নাম, কাহিনীর উৎস বিচার, কাহিনী সূত্র, এই কাব্যে সুফি প্রভাব এবং কাব্যটির বিশেষত্বের দিকগুলি আলোচনা করা হবে। দৌলত কাজী সপ্তদশ শতাব্দীর একজন কবি। তিনি আরাকান রোসাং অঞ্চলের কবি ছিলেন। তার একটি মাত্র কাব্য পাওয়া গিয়েছে, কাব্যের নাম লোরচন্দ্রানী সতী ময়না। এই কাব্যটি একটি প্রণয়োপাখ্যান, অর্থাৎ সুফি ধর্মকে অবলম্বন করে মর্ত মানব মানবীর প্রণয়ের উত্থান পতনময় একটি রোমাঞ্চকর কাহিনী। বাংলায় প্রণয়োপাখ্যান একটি বিশিষ্ট ধারা। লোরচন্দ্রানী সতী ময়না কাব্যটি সেই ধারারই উজ্জ্বল প্রতিনিধি। প্রণয়োপাখ্যান হিসাবে এই কাব্যে শৃঙ্গার রস এবং বীররস হলো মূল অবলম্বন। কবির অসাম্প্রদায়িক আদর্শ কাব্যটিকে বিশিষ্টতা দান করেছে। এটি দৌলত কাজীর মৌলিক রচনা নয়, একথা মনে রাখতে হবে। এটি একটি অনুবাদ সাহিত্য, কিন্তু অসংস্কৃতমূল অনুবাদ সাহিত্য। হিন্দি সাহিত্য থেকে এটিকে অনুবাদ করা হয়েছে, তবে কখনোই আক্ষরিক অনুবাদ নয়, ভাবানুবাদ বলা যেতে পারে। সতী ময়না লোরচন্দ্রানী কাব্যের বেশিরভাগ পুঁথি চট্টগ্রাম অঞ্চলে প্রাপ্ত। এবং এই কাব্যটি সম্পর্কে আরো একটি কথা বলবার, যে কাব্যটি কবি সমাপ্ত করে যেতে পারেননি। কাহিনীর সামান্য অংশ বাকি থাকতেই কবির সম্ভবত মৃত্যু ঘটে। কাব্যটিকে প্রায় 20 বছর বাদে সম্পূর্ণতা দান করেন আরাকান অঞ্চলের আরেকজন উল্লেখযোগ্য কবি সৈয়দ আলাওল। এরপর আমরা চলে আসব দৌলত কাজীর সমাজ সমকাল কি ছিল সেইটি আলোচনা করার ক্ষেত্রে। মধ্যযুগের কবিদের সম্পর্কে জানার প্রকৃষ্ট উপায় হলো কাব্যের মধ্যে দেওয়া তাদের আত্মপরিচয়। মধ্যযুগের বহু কবি তাদের কাব্য মধ্যে আত্মপরিচয় দিয়েছেন। সৈয়দ আলাওল তার বিভিন্ন কাব্যে নিজের সম্পর্কে বহু কথা বলেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় দৌলত কাজী নিজের পরিচয় দানের ক্ষেত্রে অত্যন্ত মিতবাক। তার লোরচন্দ্রানী সতী ময়না কাব্যে তিনি রোসাঙ্গের রাজা শ্রী সুধর্মা এবং ওই রাজার লস্কর উজির আশরফ খানের গুণকীর্তন করেছেন। এই দুটি নাম থেকে ঐতিহাসিক সূত্রে কবির স্থান ও কাল সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। একটি ম্যাপ আমরা দেখাচ্ছি। এই ম্যাপে আরাকান রোসাং রাজত্ব কোন অঞ্চলটি ছিল সেটি চিহ্নিত করা হয়েছে। বর্তমানের মায়ানমার বা ব্রহ্মদেশের উত্তর পশ্চিম সমুদ্র তটবর্তী অংশ, অর্থাৎ বঙ্গোপসাগরের গা ঘেঁষে বর্তমান বাংলাদেশের পূর্ব দিকে এই রাজ্যটি অবস্থিত ছিল। বর্তমানের যেটা চট্টগ্রাম অঞ্চল, সেটিও দীর্ঘ সময় আরাকান রাজ্যের অন্তর্গত ছিল। বার্মা রাজ্যের মূল ভূখণ্ডের সঙ্গে একটি দুর্গম পর্বতের ব্যবধান আরাকান রাজ্যকে স্বাধীন এবং স্বতন্ত্র সত্তা দান করেছিল। চট্টগ্রামও খ্রিস্টীয় 10ম শতাব্দী থেকে সপ্তদশ অষ্টাদশ শতাব্দী পর্যন্ত আরাকান সাম্রাজ্যের অধিকারে ছিল এবং সমুদ্রের সান্নিধ্য অন্তর্মধ্য যুগে আরাকান অঞ্চলকে বাণিজ্যিকভাবে সমৃদ্ধ করে তুলেছিল। ষোড়শ সপ্তদশ শতাব্দীতে রোসাং নগরে নানা ইউরোপীয়, এশিয়ান এবং আফ্রিকান জাতির বাণিজ্য সূত্রে গতায়াত ছিল।
ভারতের অন্য প্রদেশবাসীরাও এখানে ব্যবসা বাণিজ্যের সূত্রে আসতেন, যেমন পর্তুগিজ, ওলন্দাজ, ব্রিটিশ, ফরাসি, ইতালীয়, দক্ষিণ ভারতীয়, কাশ্মীরি, মুলতানি, আরবি, মিশরীয়, তুর্কি, আফগান ইত্যাদি জনজাতির মানুষরা এখানে বাণিজ্য সূত্রে আসতেন। তাছাড়া ওই সময়কার বঙ্গোপসাগরে জলদস্যু বা হারমাতদের প্রবল উপদ্রব ছিল। তারা এই অঞ্চল থেকে মানুষকে হরণ করে ইউরোপে দাস ব্যবসার কাজে লাগাতো। আরাকানের মূল ভূখণ্ডের বাসিন্দারা পূর্ণত বর্মী নন। তাদের একটি স্বতন্ত্র জাতিসত্তা আছে, যেটিকে বলা হচ্ছে মগ কিংবা মগ। তারা ধর্মের দিক থেকে ছিলেন বৌদ্ধ এবং এই অঞ্চলে এক ধরনের সাংস্কৃতিক সংমিশ্রণ ঘটেছে। একটা সময় পর্যন্ত এই অঞ্চলে যুদ্ধ বিগ্রহ, অরাজকতা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর আনাগোনা লেগে থাকতো বলে এবং জলদস্যুদের উপদ্রব ছিল বলে এই অঞ্চলটিকে মগের মুল্লুক বলা হতো। সেই থেকেই সম্ভবত বাংলা প্রবচনে মগের মুল্লুক কথাটির অনুপ্রবেশ ঘটেছে। লোরচন্দ্রানী সতীময়না কাব্যের পটভূমিকে বুঝতে গেলে আমাদের প্রয়োজন একটি বিশিষ্ট রাজবংশের ইতিহাস, যা 1429 থেকে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। এই রাজবংশের রাজধানী ছিল ম্রোহং। ম্রোহং থেকেই রোসাং শব্দটির উৎপত্তি। প্রকৃতপক্ষে রোসাং একটি নগরী এবং আরাকান হচ্ছে রাজ্যের নাম, কিন্তু রাজধানীর নামেই রাজ্যের পরিচয়। আরাকান রাজ থিরিথুধম্মা বা তৎসম উচ্চারণে শ্রী সুধর্মা ছিলেন এই অঞ্চলে 1622 খ্রিস্টাব্দ থেকে 1638 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজপদে আসীন। যদিও এই পুরো সময়টিতে তিনি অবাধে রাজত্ব করেছেন এমনটা নয়। তার একজন প্রধান প্রশাসক ছিলেন আশরাফ খান। আশরাফ খান পদ ছিল লস্কর উজির অর্থাৎ মন্ত্রী। এই আশরাফ খানের পৃষ্ঠপোষকতায় দৌলত কাজী লোরচন্দ্রানী সতীময়না কাব্য রচনা করেন। অর্থাৎ খেয়াল করতে হবে যে দৌলত কাজী প্রকৃতপক্ষে আরাকান রাজসভার কবি ছিলেন না, আরাকান রাজার অমাত্যের দ্বারা পৃষ্ঠপোষকতা প্রাপ্ত একজন কবি। শ্রী সুধর্মা ও লস্কর উজির আশরাফ খানের ঐতিহাসিক ভূমিকার সূত্রে লোরচন্দ্রানী কাব্যের রচনাকাল সম্পর্কে একটা অনুমান করা যায়। প্রামাণ্য কোনো সূত্রে দৌলত কাজীর পরিচয় কিন্তু লিপিবদ্ধ হয়নি। কিছু পরোক্ষ প্রমাণ এবং স্থানীয় কিংবদন্তি এক্ষেত্রে ভরসা। চট্টগ্রামের সুলতানপুর অঞ্চলে দৌলত কাজীর জন্মভিটার চিহ্ন পাওয়া গেছে, কিন্তু তার সঠিক জন্ম মৃত্যুর সাল পাওয়া যায় না এবং লোরচন্দ্রানী সতীময়না ব্যতিরেকে তার অন্য কোনো কাব্যের হদিশও পাওয়া যায় না। পৃষ্ঠপোষক সম্পর্কে কাব্য মধ্যে কবি বলছেন, রোসাং নগর নাম স্বর্গ অবতারী, তাহাতে মগ বংশ ক্রমে বুদ্ধাচারী, নামে শ্রী সুধর্ম রাজা ধর্ম অবতারী। এবং আশরাফ খান সম্পর্কে বহু স্তুতি বাক্য কবি ব্যয় করেছেন। তিনি লিখছেন, শ্রীযুত আশরাফ খান অমাত্য প্রধান। ইতিহাসের দিকে যদি আমরা ফিরে তাকাই তাহলে দেখব শ্রী সুধর্মার রাজত্বকাল 1622 খ্রিস্টাব্দ থেকে 1638 খ্রিস্টাব্দ, কিন্তু 1622 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে সিংহাসন লাভ করলেও তখনই শ্রী সুধর্মার হাতে রাজ্যভার অর্পিত হয়নি, কারণ দৈব গণক নির্দেশনা করেছিলেন যে অভিষেকের 1 বছরের মধ্যেই রাজার মৃত্যু ঘটবে। তাই রাজা বিশ্বস্ত মন্ত্রী আশরাফ খানকে রাজ্য শাসনের দায়িত্বভার অর্পণ করে 12 বছর আমোদ প্রমোদে মত্ত ছিলেন। তারপর 1635 খ্রিস্টাব্দ নাগাদ তিনি সিংহাসনে আসীন হন এবং রাজা প্রয়াত হন 1638 খ্রিস্টাব্দে। আশরাফ খান ছিলেন তার প্রধান অমাত্য। আশরাফ খানের অমাত্য সভায় বিদ্যা চর্চার প্রবল অনুরাগ পরিলক্ষিত হয়। এই সভায় ফার্সি, হিন্দি, সংস্কৃত, বাংলা, গুজরাটি প্রভৃতি ভাষার চর্চা হতো। এর সঙ্গে সঙ্গে পুরাণ, কাব্যতত্ত্ব, নীতিবিদ্যা, সঙ্গীত কলারও চর্চা প্রচলিত ছিল। কবি এবং তার পৃষ্ঠপোষক মুসলমান হওয়া সত্ত্বেও হিন্দু সংস্কৃতির সাহিত্য পাঠ করতে বা রসাস্বাদন করতে তাদের কোনো আপত্তি ছিল না। দৌলত কাজী ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও
তিনি রামায়ণ, মহাভারত, বিভিন্ন পুরাণ, কালিদাসের কাব্য, নাটক, জয়দেবের গীতগোবিন্দ, বিদ্যাপতির পদাবলী প্রমুখ রচনার সঙ্গে পরিচিত ছিলেন। এই পরিচয়ের প্রমাণ লোরচন্দ্রানী এবং সতীময়না কাব্যের মধ্যেই স্পষ্টভাবে অনুমান করা যায়। এবং দৌলত কাজীর লেখার মধ্যে এক ধরনের নাগরিক বৈদগ্ধ্য রয়েছে, পরিশীলতার ছাপ রয়েছে। দৌলত কাজী এবং তার পরবর্তী কবি সৈয়দ আলাওল, তাদের মধ্যে প্রায় 2 দশকের ব্যবধান। সৈয়দ আলাওল যেহেতু দৌলত কাজীর কাব্যকে পরিসমাপ্তি দিয়েছিলেন, তাই দুজনের মধ্যে একটা তুলনামূলক আলোচনা স্বাভাবিক। এই তুলনা থেকে দেখা যায় দৌলত কাজী এবং সৈয়দ আলাওল দুজনেই অনুবাদ কাব্যের কবি, কিন্তু মূলের সঙ্গে তুলনায় দৌলত কাজীর অনুবাদ অনেক বেশি স্বাধীন ও সৃষ্টিশীল। কাব্যের অভ্যন্তরীণ বিবরণ থেকে দেখা যাচ্ছে যে কবি বলছেন তিনি কাব্যটি যখন রচনা করছেন তখন রাজপদে শ্রী সুধর্মাই আসীন, অর্থাৎ 1635 থেকে 1638 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে দৌলত কাজী লোরচন্দ্রানী সতীময়না কাব্যটি রচনা করেন, একথা বলাই যায়। কিন্তু কাব্যটি শেষ হওয়ার সামান্য আগে দৌলত কাজীর মৃত্যু ঘটে। কাহিনীর অসমাপ্ত অংশ রচনা করেন প্রায় 20 বছর বাদে সৈয়দ আলাওল। তিনি অপর এক রাজা চন্দ্র সুধর্মার মহাপাত্র সোলেমানের নির্দেশে আনুমানিক 1659 খ্রিস্টাব্দ নাগাদ এই কাব্যটি সমাপ্ত করেন। এর সাক্ষ্য পাওয়া যায় সৈয়দ আলাওল রচিত সতীময়না কাব্যের কালজ্ঞাপনী শ্লোকে। এই কালজ্ঞাপনীতে সৈয়দ আলাওল লিখেছেন, মগদের সনের সুনহ বিবরণ, যুগ শূন্য মধ্যে শূন্য বামে মৃগাঙ্কন, অর্থাৎ এখানে 1020 মঘী সনের কথা বলা হয়েছে। মঘী সনকে খ্রিস্টাব্দে রূপান্তরিত করলে দাঁড়ায় 1659 খ্রিস্টাব্দ। এইভাবে সৈয়দ আলাওল তাঁর কাব্য রচনার সুনির্দিষ্ট সমাপ্তিকাল ঘোষণা করেছেন। লক্ষ্য করলে দেখা যাবে যে অনেকক্ষণ ধরে এই কাব্যটিকে আমরা লোরচন্দ্রানী সতীময়না নামে অভিহিত করে চলেছি। এখানে একটা প্রশ্ন আসবে, দৌলত কাজীর কাব্যের প্রকৃত নাম কি? লোরচন্দ্রানী নাকি সতীময়না নাকি উভয়ই? বিভিন্ন পুঁথিতে বিভিন্ন ভণিতায় বিভিন্ন নামই পাওয়া যাচ্ছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্ষিত পুঁথির শেষে পুষ্পিকায় লেখা আছে, ইতি লোরচন্দ্রানী আদিপর্বের সৎময়েনা জুরিশ পাঞ্চালিকা সমাপ্ত, অর্থাৎ এখানে লোরচন্দ্রানী এবং সৎময়েনা দুটি নামই ব্যবহৃত হয়েছে। আবার কাব্যের শুরুর দিকে দৌলত কাজী কাব্যটিকে অভিহিত করেছেন ময়নার ভারতী নামে। সৈয়দ আলাওল তাঁর পদ্মাবতী কাব্যের মধ্যে লোরচন্দ্রানী সম্পর্কে লিখেছেন, যেহেন দৌলত কাজী চন্দ্রানী রচিল, লস্কর উজির আশরাফে আজ্ঞা দিল, অর্থাৎ লোরচন্দ্রানী, ময়নার ভারতী, সৎময়না, কেবলমাত্র চন্দ্রানী ইত্যাদি বিভিন্ন নামেই ভণিতায় কাব্যটিকে বলা হয়েছে। লোরচন্দ্রানী সতীময়না কাব্যের সম্পাদক দেবনাথ বন্দ্যোপাধ্যায় মনে করছেন, এই কাব্যটির নামের বহুত্বের কারণ হলো এটি একাধিক উৎস থেকে ঋণ গ্রহণ করেছে। তিনি বলছেন, উৎস নামের ভিন্নতাই কাব্য নামের ভিন্নতার কারণ। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, এই কাব্যের উৎস কি? একটি উৎস দৌলত কাজী তার কাব্যের সূচনায় সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। তিনি কাব্যের রাজস্তুতি অংশে লিখছেন, ঠেট চৌপাইয়া দোহা কহিলা সাধনে, না বুঝে গোহারি ভাষা কোনো কোনো জনে, দেশি ভাষে কহ তাকে পাঞ্চালির ছন্দে, সকলে শুনিয়া যেন বুঝয় সানন্দে। অর্থাৎ নিম্নরেখাঙ্কিত অংশে দেখানো হচ্ছে ঠেট চৌপাইয়া দোহা এবং গোহারি ভাষা। ঠেট গোহারি ভাষায় চৌপাইয়া দোহা ছন্দে রচিত মূল কাব্য এবং রচনা করেছেন সাধন বলে এক কবি। কে এই সাধন? তিনি হলেন কবি মিয়া সাধন। পঞ্চদশ শতাব্দীর শেষ অথবা ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে তার হিন্দি ভাষায় রচিত কাব্য মৈনাসত। কাব্যটি ঠিক হিন্দি নয়, হিন্দির একটি ঔপভাষিক বৈচিত্র্য ঠেট গোহারি বা এক ধরনের পূর্বী হিন্দিতে লেখা। কাব্যটি আকারে ছোট। 12 মাস্যার আদলে মৈনা
বা ময়না নামের এক সতী নারী, তার চারিত্রিক দৃঢ়তা প্রমাণ করা হয়েছে এই কাব্যে এবং ময়নার সতীত্বকে মহিমান্বিত করা হচ্ছে। ময়না সৎ কাব্যের কাহিনী সতী ময়না কাব্যে যেভাবে বলা হয়েছে তার অনুরূপ, তবে ময়না সৎ কাব্যের অনেকগুলি পুঁথি প্রাপ্ত হয় ভারতের বিভিন্ন অঞ্চল থেকে। কোনো কোনো পুঁথিতে নায়কের নাম, পেশা এবং স্থাননামগুলি ভিন্ন, কোনো কোনো পুঁথিতে চান্দা অর্থাৎ চন্দ্রানীর কাহিনী আছে, কোনো কোনো পুঁথিতে নেই। হিন্দি ছাড়াও ফার্সি এবং দক্ষিণী উর্দুতে সতী ময়নার কাহিনী লিখিত হয়েছে, তবে মিয়া সাধনের কাব্যে সুফি আধ্যাত্মিকতার রূপক প্রযুক্ত হয়ে কাব্যটিকে ভিন্ন মাত্রা দান করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, দৌলত কাজী লোরক এবং চন্দ্রানীর কাহিনীর ক্ষেত্রে কোথাও উৎস স্বীকার করেননি, অথচ কাহিনীর সূত্রে বোঝা যায় লোর এবং চন্দ্রার কাহিনীর জন্য তিনি মৌলানা দাউদের চন্দায়ন বা চন্দ্রায়ন কাব্যের কাছে ঋণী। চন্দায়ন হিন্দি ভাষার অন্যতম প্রাচীন একটি সুফি কাব্য। এর রচনা চতুর্দশ শতকে ফিরোজ শাহ তুঘলকের আমলে, অর্থাৎ 1351 থেকে 1388 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে রচিত হয়। মৌলানা দাউদ উত্তরপ্রদেশের রায়বেরেলি অঞ্চলের বাসিন্দা ছিলেন। তিনি ধর্মমতের দিক থেকে নাসিরউদ্দিন চিশতির শিষ্যত্ব গ্রহণ করেন। তার কাব্যের ভাষা ছিল অবধি হিন্দি। লোর এবং চন্দার কাহিনী উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রচলিত একটি লোকগাথা। আহির জাতির মধ্যে এই লোকগাথা পাওয়া গিয়েছে এবং অন্যান্য অঞ্চলেও ছত্তিশগড়, বিহার, মধ্য ভারত ইত্যাদি অঞ্চলেও লোর এবং চন্দ্রানীর কাহিনী গাথার আকারে প্রচলিত। মধ্যযুগের চিত্রকলাতেও লোর এবং চন্দার বহু চিত্র পাওয়া যায়। এখান থেকে বোঝা যায় সর্বভারতীয় প্রেক্ষাপটে সতী ময়না কাব্যের জনপ্রিয়তা কতখানি ছিল। জনপ্রিয় এই কাব্যকে বাংলায় এনেছেন কবি দৌলত কাজী। এখানে আমরা একটি চিত্র উপস্থাপিত করেছি। এটি উত্তর ভারতীয় মধ্যযুগের একটি চিত্রকলা, যেখানে চন্দ্রানীকে নিয়ে লোরকের পলায়ন দৃশ্য চিত্রিত হয়েছে। লোরচন্দ্রানী কাব্যের কাহিনীতে আমরা যদি আসি, তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো কেন এই কাব্যকে লোরচন্দ্রানী বা সতী ময়না উভয় নামেই অভিহিত করা হয়েছে। এখানে আছে দুটি ত্রিভুজ প্রেমের আখ্যান। একটি আবর্তিত হয়েছে চন্দ্রানী, লোরক এবং বামনকে ঘিরে, আরেকটি ময়না, চন্দ্রানী এবং লোরককে ঘিরে। এই দুটি কাহিনী বৃত্ত, দুটি ত্রিভুজ প্রেমের সম্পর্ক এই কাহিনীকে এক সূত্রে গ্রথিত করেছে। এখানে লোরক এবং চন্দ্রানী উভয় অংশেই রয়েছেন। প্রথম অংশে ইন্দ্রিয়াতীত প্রেমের ব্যাপার প্রাধান্য পেলেও দ্বিতীয় অংশে অর্থাৎ সতী ময়না কাব্যে পরকীয়া প্রেমের ওপর দাম্পত্য প্রেমের বিজয় দেখানো হয়েছে। উপরন্তু সৈয়দ আলাওল যখন এই কাব্যটিকে সমাপ্ত করেছেন, তিনি ত্রিকোণ প্রেমকে একটা মিলনান্তক পরিণতি দান করেছেন। আমরা খুব সংক্ষেপে দেখে নেব এই কাব্যের কাহিনীর চলন কিরকম। প্রথম অংশ অর্থাৎ লোরচন্দ্রানী অংশে দেখানো হয়েছে গোহারি দেশের রাজা লোরক তার পতিব্রতা স্ত্রী ময়না সুখেই দিন কাটছিল, আর মোহরা দেশের রাজকন্যা চন্দ্রানী কিন্তু তার স্বামী নপুংসক বামন, ফলে রাজকন্যা সুখী নয়। একদিন একজন যোগী এসে লোরককে চন্দ্রানীর চিত্র প্রদর্শন করে। সুন্দরী নায়িকার চিত্র দর্শনে নায়কের মনে তীব্র অনুরাগের সঞ্চার হয়। তিনি চন্দ্রানীর সন্ধানে মোহরা দেশে চলে যান এবং সেখানে বহু কাণ্ডের পরে লোর এবং চন্দ্রানীর মিলন ঘটল। তারা পরস্পরের প্রতি অনুরক্ত হলেন। এরপর মিলনে যখন বাধা দেখা দিল, তখন লোরক চন্দ্রানীকে নিয়ে পলায়ন করলেন। বামন বীর, সে তার স্ত্রীর হরণ মেনে নিতে পারল না, সে তাদেরকে তাড়া করল। অরণ্য মধ্যে লোরক এবং বামনের প্রবল যুদ্ধ হলো। যুদ্ধে লোরক বামনকে হারিয়ে দিলেন এবং হত্যা করলেন। তারপর তিনি চন্দ্রানীকে নিয়ে দীর্ঘ পথ যাত্রা করছেন, কিন্তু এমন সময় এক সাপের কামড়ে চন্দ্রানীর মৃত্যু ঘটল। তখন এক যোগীর প্রচেষ্টায় চন্দ্রানী পুনর্জীবন লাভ করলেন। এইখানে কাব্যে অলৌকিকতার উপাদান প্রবেশ করছে।
এত কিছু ঘটনার খবর পেয়ে চন্দ্রাণীর পিতা সেখানে এলেন এবং উভয়কে সাদরে নিয়ে গেলেন, তাদের বিবাহ দিলেন। মোহরা দেশে লোরককে রাজত্ব দিলেন, লোরক রাজত্ব করতে লাগলেন এবং সুখে কাল কাটাতে লাগলেন। ময়নার কাছে ফিরবার কথা তার মনেও থাকলো না। এরপর শুরু হচ্ছে কাব্যের দ্বিতীয় অংশ, সতী ময়না। এটি শুরু হচ্ছে ময়নার বিরহের যন্ত্রণার কথা দিয়ে। স্বামীর মঙ্গল কামনায় ময়না নিরন্তর হরগৌরীর পুজো করে, কিন্তু স্বামী তার কাছে আসেন না। এদিকে সুন্দরী ময়নার রূপের কথা শুনে প্রতিবেশী এক রাজকুমার সাতন রত্নামালিনী বলে একজনকে দূতি নিযুক্ত করে প্রেম প্রস্তাব পাঠাতে থাকলো, কিন্তু ময়না নিজের চরিত্রে অটুট থাকলো। বিভিন্ন ঋতুতে মানুষের মনে যে প্রভাব পড়ে তাকে কাজে লাগিয়ে প্রত্যেক মাসে এসে রত্না ময়নাকে সাতনের প্রেম প্রস্তাব বুঝিয়ে বলতে লাগলো এবং ময়না প্রতিহত করতে লাগলো। একটি 12 মাসের আদলে সতী ময়না কাব্যের কাহিনী এখানে এগিয়েছে। দৌলত কাজী আষাঢ় মাস থেকে 12 মাসটি লিখতে শুরু করেছিলেন এবং 11 মাসের মাথায় দুটি ময়না সংবাদ লিখতে লিখতে তিনি প্রয়াত হন। জ্যৈষ্ঠ মাসের বর্ণনা অসমাপ্ত রেখে দৌলত কাজী প্রয়াত হন। এরপর সৈয়দ আলাউল এই কাহিনীকে পরিসমাপ্ত করেন। তিনি জ্যৈষ্ঠ মাসের বর্ণনা লেখেন। তিনি আনন্দবর্মা এবং রতন কলিকার একটি উপকাহিনী যুক্ত করেন এবং শেষ করেন মিলনান্তকভাবে। সংবাদ পেয়ে মোহরা রাজ্যে লোরকার থাকতে পারলেন না। পুত্রকে সেই রাজ্য দিয়ে তিনি ফিরে এসে 2 স্ত্রী নিয়ে মৃত্যু পর্যন্ত সুখে বসবাস করতে লাগলেন। এই কাব্যে সুফি ধর্মের প্রভাব লক্ষ্য করা যায়। সুফি দর্শনের মূল কথা আশিক এবং মাসুকের সম্পর্ক। এটি মানুষ এবং ঈশ্বরের সম্পর্কে রূপান্তরিত। ইরানীয় উৎসজাত সুফি সম্প্রদায়ের 4 ধারা: চিস্তি, সোহরাবর্দী, কাদেরি ও নকশবন্দি। আশরাফ খান এবং দৌলত কাজী দুজনেই চিস্তি সম্প্রদায়ের সাধক ছিলেন। তার সম্পর্কে লেখা হচ্ছে হানাফি মজহাব ধরে চিস্তি খানদান। সুফি ভাবধারাই কবিকে অসাম্প্রদায়িক মতাদর্শের দিকে চালিত করেছে। প্রণয়ী যুগলের মধ্যে দীর্ঘ বিচ্ছেদ মিটিয়ে পরম ক্লেশ সহ্য করার ভেতর দিয়ে মিলনের কাহিনী সুফি মতবাদের পরিপোষক একটি রূপকের মতো, এবং কাব্যের মধ্যে জগৎ জীবনের নশ্বরতা সম্পর্কে মত প্রকটিত হয়েছে। সুফি ধর্মের গুরুবাদও এই কাব্যে লক্ষণীয়। যোগী এবং যোগতত্ত্বের উল্লেখ কাব্যে রয়েছে। কিন্তু সুফি ধর্মের কথা যতখানি থাক না কেন, অন্তরঙ্গে এই কাব্য বিশুদ্ধ প্রণয় রোম্যান্স। এবারে চলে আসা যাক এই কাব্যের বিশেষত্ব কোথায় তার অনুসন্ধানে। প্রথম কথা, এই কাব্যটি গৌড়বঙ্গের মূল ভূখণ্ডের বাইরে রচিত এবং এটি অনুবাদধর্মী প্রণয় উপাখ্যান। সুফি ধর্মের মোড়কে কবি মর্ত মানব মানবীর প্রেমের কাহিনী উপস্থাপিত করেছেন, যা ধর্মমূলক মধ্যযুগীয় কাব্যের কাঠামোয় বিশেষভাবে উল্লেখের দাবিদার। এই কাব্যে লক্ষ্য করা যায় এক ধরনের অসাম্প্রদায়িক আদর্শ। ইসলাম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও দৌলত কাজী কাব্য মধ্যে পরিস্ফুট করেছেন হিন্দু জীবন এবং সংস্কৃতির বিভিন্ন দিককে। তার সঙ্গে ভারতীয় সংস্কৃত সাহিত্যের প্রভাব এই কাব্যে অপরিসীম। মানবিক আবেদন এবং মানবপ্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এই কাব্যকে অনন্যতা দান করেছে। হিন্দু বাঙালির সমাজ জীবন এই কাব্যে রূপ লাভ করেছে। অনুবাদ কাব্য হলেও এই কাব্যের রোসাং রাজস্তুতি অংশে তখনকার আরাকান রাজ্যের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক চিত্র পাওয়া যায়। ফলে এই কাব্যের সূচনা অংশের একটি ঐতিহাসিক গুরুত্ব তৈরি হয়। অনুবাদ করতে গিয়ে দৌলত কাজী হিন্দির প্রভাবকে দূরে সরিয়ে রাখতে সমর্থ হয়েছেন। তার কাব্যের ভাষা বহুলাংশে লোকভাষার অনুসারী। মুসলমান কবি হওয়া সত্ত্বেও তিনি আরবি ফার্সি শব্দের অপেক্ষা তৎসম শব্দের ব্যবহারে অধিক মনোযোগী হয়েছেন। প্রণয়োপাখ্যান হিসাবে সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যের সাথে লোরচন্দ্রানী সতী ময়না কাব্যের মিল লক্ষ্য করা যায়। এবারে চলে আসা যাক চরিত্রগুলির প্রসঙ্গে। রোম্যান্স কাব্যের নায়ক হিসাবে লোরকের চরিত্রটি নির্মিত। রাজা লোরক সুপুরুষ,
সাহসী বীর যোদ্ধা, তিনি শাস্ত্রবিদ। তার জীবন সম্ভোগ বাসনা অত্যন্ত দুর্নিবার। দুই নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে লোরকের চরিত্রে কোনো টানাপোড়েন লক্ষ্য করা যায়নি। মধ্যযুগের সামন্তবাদী মানসিকতায় পুরুষের এই টানাপোড়েন লক্ষ্য করার কথাও নয়। সে চন্দ্রাণীকে পেতে চেয়েছে এবং তার জন্য সে হত্যা করতেও পিছপা নয়। এই বামন হত্যার বিষয়টি কলঙ্কিত। আমরা বলতে পারি পদ্মাবতী কাব্যের রত্নসেনের মতো এখানে রাজা লোরকের চরিত্র কিন্তু আদর্শায়িত চরিত্র নয়, সে রক্ত মাংসের চরিত্র, সজীব চরিত্র। ময়না মধ্যযুগের হিন্দু বাঙালি সমাজের সতীত্ব সংস্কারের মূর্ত প্রতিরূপ হয়ে উঠেছে। সে প্রণয় বঞ্চিতা, অপেক্ষারতা, কিন্তু স্বামীর প্রতি অবিচল ভক্তি ও পাতিব্রত্য কখনো ত্যাগ করেনি। তার চরিত্রটি আদর্শায়িত ও মহিমান্বিত। চন্দ্রাণী সে রূপবতী, প্রেমময়ী, বাঞ্ছিতা নায়িকা। তার বাসনাময় মানব জীবন সে নপুংসক স্বামীর সঙ্গে নষ্ট করতে চায়নি। জীবন বাসনাই তার পরোঢ়া প্রেমের চালিকা শক্তি। বামন চরিত্রটি নপুংসক হলেও দেখা যায় বীর, সে বীরের মৃত্যুবরণ করেছে। নায়িকার স্বামীর চরিত্র নপুংসক হিসাবে কল্পনা করা, এটি আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের রাধার স্বামী আইহনের মধ্যেও লক্ষ্য করব। রত্নামালিনী ভারতীয় সংস্কৃত সাহিত্যের কুট্টনী বা দ্যুতি চরিত্রের সার্থক রূপায়ণ। লোরচন্দ্রাণী সতীময়না কাব্যে অলৌকিকতার ব্যবহার রয়েছে, বিশেষত চন্দ্রাণীর সর্পাঘাতে মৃত্যু এবং পুনর্জীবন লাভের ঘটনায় অলৌকিকতা, ভারতীয় যোগসাধনা প্রভৃতির প্রভাব লক্ষ্য করা যায়। এবারে আমরা আসব কাব্যের আঙ্গিকগত আলোচনায়। আঙ্গিকের দিক থেকে দৌলত কাজী ঘোষিতভাবেই পাঁচালী রীতিকে অনুসরণ করেছেন। তিনি লিখেছেন, পাঞ্চালীর ছলে কহি ময়নার ভারতী। পাঁচালীর যে গুরুত্বপূর্ণ অঙ্গ সেগুলি এর মধ্যে রয়েছে, যেমন বর্ণনাত্মক পয়ার, গীতাত্মক লাচারি, সুরে তালে গেয় পদ অংশ ইত্যাদি। নায়িকার রূপবর্ণনায় দৌলত কাজী অনুসরণ করেছেন ঐতিহ্যবাহী সংস্কৃত সাহিত্যের ক্রমপরম্পরাকে, কিন্তু কোথাও তিনি সংযম হারাননি। বস্তুতপক্ষে সংযম একজন শিল্পীর সবথেকে বড় গুণ। নায়িকার সৌন্দর্য বর্ণনা হোক বা যুদ্ধ বর্ণনা হোক, অল্প পরিসরে বর্ণনা নৈপুণ্য দৌলত কাজীর অন্যতম বিশেষত্ব। সতীময়না অংশটি একটি বিশিষ্ট ফর্ম বা আঙ্গিককে উপস্থাপিত করছে। এটিকে বলা হয় বারোমাসি বা বারোমাস্যা। বারোমাসি বা বারোমাস্যা মঙ্গল কাব্য বা অনুবাদ সাহিত্যেও দীর্ঘ কাব্যের একটি অংশ হিসাবে লক্ষ্য করা গেছে। 12 মাসের বৈচিত্র্যপূর্ণ প্রেক্ষাপটে বিরোহিণী নায়িকার নারী মনস্তত্ত্বের রূপায়ণ বারোমাস্যার বিশেষত্ব। সতীময়না কাব্যের বারোমাস্যা অংশটি দৌলত কাজী লিখেছেন রত্নামালিনী এবং সতী ময়নার নাটকীয় উক্তি এবং প্রত্যুক্তির আদলে, ফলে এটি মঙ্গল কাব্যের মতো গতানুগতিক হয়ে ওঠেনি। দৌলত কাজীর কবিত্ব শক্তি ও কলা নৈপুণ্যের শ্রেষ্ঠ পরিচয় ময়নার বারোমাসিতে। বারোমাসি অংশটি রচনা করতে গিয়ে দৌলত কাজী জয়দেব এবং বিদ্যাপতির দ্বারা প্রভাবিত হয়েছেন। তাদেরকে তিনি সচেতনভাবে অনুসরণ করেছেন। বৈষ্ণব পদাবলীর বিভিন্ন অংশের সঙ্গে ভাবগত ও ভাষাগত সাদৃশ্য ময়নার বারোমাসিতে লক্ষ্য করা যায়। ছন্দ অলঙ্কার প্রয়োগে কবি বিপুল কৃতিত্বের পরিচয় দিয়েছেন। সর্বোপরি প্লটের সংহতির দিকে দৌলত কাজীর ছিল তীব্র নজর। পরিশেষে যে কথা না বললেই নয়, লোরচন্দ্রাণী এবং সতীময়না কাব্য তার প্লটের ভেতর দিয়ে আদর্শবাদ ও জীবনবাদের দ্বন্দ্বকে উপস্থাপিত করেছে। একজন নায়িকা অর্থাৎ ময়না, সে আদর্শের জন্য নিজের জীবনকে বলি দিয়েছে। অন্য নায়িকা চন্দ্রাণী, সে জীবনের জন্য আদর্শকে দলিত করেছে। আদর্শবাদ এবং ভোগবাদ, ভোগ এবং ত্যাগ, সমাজনীতি এবং হৃদয় নীতি, সতীত্ব এবং নারীত্ব এর চিরন্তন দ্বৈরথী সুনিপুণ শিল্পীর
ভাষায় চিত্রিত করেছেন দৌলত কাজী। জীবনের জন্য সমাজ নাকি সমাজের জন্য জীবন? চিরন্তন এই প্রশ্নের উত্তর সন্ধানে দৌলত কাজীর বিরল ও ব্যতিক্রমী প্রতিভার পরিচয়। আমরা পরিশেষে বলবো এই কাব্যের নির্বাচিত গ্রন্থপঞ্জির কথা। আকর গ্রন্থের জন্য দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত লোরচন্দ্রানী সতী ময়না এই বইটি দেখা যেতে পারে। এছাড়া ওয়াকিল আহমেদের বাংলা রোম্যান্টিক প্রণয়োপাখ্যান, দেবনাথ বন্দ্যোপাধ্যায়ের রাজসভার কবি ও কাব্য, আহমেদ শরীফের বাঙালি ও বাংলা সাহিত্য, মুহম্মদ শহীদুল্লাহের বাংলা সাহিত্যের কথা দ্বিতীয় খণ্ড, সুকুমার সেনের ইসলামী বাংলা সাহিত্য, সুকুমার সেনের বাঙ্গালা সাহিত্যের ইতিহাস দ্বিতীয় খণ্ড, মুহম্মদ এনামুল হকের মুসলিম বাংলা সাহিত্য এই গ্রন্থগুলি দেখা যেতে পারে।